পৃথিবীর এমন একটা দেশে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেটি ওয়ার্ল্ডের টপ 10 মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজের মধ্যে একটা। আর মোস্ট ইম্পর্টেন্ট, যে দেশ এখনো পর্যন্ত কোনো রকম যুদ্ধে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, আপনাদের সকলকে স্বাগত জানাই সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড পৃথিবীতে বোধহয় এমন কেউ নেই যে এই দেশটি ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে না। কিন্তু সমস্যাটা হলো, সব ভালো জিনিসের মতো এই দেশটিও খুব কস্টলি। যদিও আমরা তুলনামূলকভাবে অনেক কম খরচে এই দেশটি ঘুরেছিলাম। আর আমাদের সেই ট্রিপ প্ল্যান, কোথায় ছিলাম, কোন কোন জায়গা ঘুরলাম, কিভাবে বুকিং করলাম, সেই সব তথ্য এই ভিডিওতে বলবো। সুইজারল্যান্ডের পুরো ভিডিওটি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকের ভিডিওতে সুইজারল্যান্ডের ট্রিপ প্ল্যান, অ্যাক্টিভিটিস এবং খরচ ইত্যাদির বিবরণ দেব। এবং নেক্সট এপিসোডে সুইজারল্যান্ডের ভালো দিক, খারাপ দিক, কি কি সতর্কতা নেওয়া উচিত, এখানকার মানুষজন, তাদের জীবনযাপন এবং ব্যবহার ইত্যাদির বিবরণ দেব। পৌঁছে গেছি আমাদের সুইজারল্যান্ডের বিএনপিতে। এটা হচ্ছে এখানে লক রাখার সিস্টেম। এটা আমাদের দরজাটা লক খুলে আমাদেরকে ঢুকতে হবে। অ্যাপার্টমেন্টে ওনার থাকে না, তো আমাদেরকে নাম্বার বলে দিয়েছে 1898। ঠিক আছে, দেখি। ওয়েলকাম টু আওয়ার হোম ইন সুইজারল্যান্ড। সুন্দর জায়গা, হ্যাঁ, সুন্দর জায়গা, সুন্দর ঘর। ওয়ান্ডারফুল। এখানেই থেকে যায় বল। প্যারিস ক্যান্সেল। 1 BHK একটা ফ্ল্যাট, ওয়ান্ডারফুল। আমাদের জন্য কত পায়? হ্যাঁ, আজকে 6 বার ট্রেন চেঞ্জ করে শেষমেশ আমরা সুইজারল্যান্ড পৌঁছে গেছি। সবারই স্বপ্নের জায়গা। আমার তো মানে প্রচন্ড একটা কি বলবো, একটা আবেগের জায়গা। এই ট্রিপে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডটা হচ্ছে আমাদের মেন কোর্স। বাকি যেগুলো ছিল সেগুলো একটা প্রিলিম ছিল আর কি, যেটা ফ্রান্স আর অ্যামস্টারডাম ছিল। এটাতে আমরা 7 দিন থাকবো, মোরাললেস, মোটামুটি 7 দিন আজকের দিনটা কাউন্ট করলে। আর তারপরে আমরা এখান থেকে কোথায় যাব? অস্ট্রিয়া। ইয়েস। তুমি একটু ফ্রেশ আমাকে একটু চা বানিয়ে দেবে? প্রথমে শুরু করা যাক থাকার জায়গা নিয়ে। সুইজারল্যান্ডের কোনো পপুলার জায়গার হোটেল খরচ ভারতীয় মুদ্রায় দিনে 30 থেকে 40 হাজার টাকা হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। তাই আমি সুইজারল্যান্ডের একটু কম জনপ্রিয় এবং সুইজারল্যান্ডের মোটামুটি মাঝখানের এক শহর বাগডর্ফকে বেছে নিয়েছিলাম। আমরা রেল স্টেশনের পাশে একটি বিএনবি নিয়েছিলাম, যেখানে কিচেনের সুব্যবস্থা ছিল। আর আমরা সেখানে নিজেদের মতো করে রান্নাবান্না করেই খেতাম। 8 দিনের জন্য এই এয়ারবিএনবিটির খরচ ছিল ভারতীয় মুদ্রায় 43,000 টাকা। আমি এয়ারবিএনবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বুকিংটি করেছিলাম। ঘরে রান্নাবান্না করার অনেক সরঞ্জাম, যেমন ডাল, চাল, ডালিয়া, চা, চিনি ইত্যাদি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। তবে আমাদের লম্বা ইউরোপ সফরে আমাদের এখান থেকে বাজার হাটও করতে হয়েছে বইকি। যেমন 600 টাকা কেজির নর্মাল রাইস, মোটামুটি 400 টাকায় 6 পিস ডিম, প্রায় 350 টাকা কেজির আলু ইত্যাদি ইত্যাদি। এখানে এসে সত্যি মনে হচ্ছিল আমাদের দেশে জিনিসপত্র কত সস্তা। তবে যদি আমরা ইউরোপে বাইরে থেকে খাবার খেতাম তাহলে দিনে মিনিমাম জনপ্রতি 5,000 টাকা খেতেই বেরিয়ে যেত। আর সত্যি বলতে বিএনবিতে খাবার বানিয়ে দুজন মিলে যখন খেতে বসতাম, তার তৃপ্তি অন্যরকম ছিল। এরপর আসে ট্রান্সপোর্টেশন। সুইজারল্যান্ডের যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট, যেমন ট্রেন, ট্রাম, বাস বা বোট রাইড, এই সব কিছুর জন্য একটি পাসই যথেষ্ট। সেটি হলো সুইস ট্রাভেল পাস। এই পাসের মধ্যে 500টির মতো মিউজিয়াম এন্ট্রিও ফ্রি আছে। তাছাড়া মাউন্টেন রেলস বা ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ইয়ুংফ্রাউয়ের টিকিটেও কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। মোট কথা হলো, সুইজারল্যান্ড ইকোনমিক্যালি ঘোরার জন্য সুইস ট্রাভেল পাস থাকাটা অবশ্যই দরকার। সুইস ট্রাভেল পাস অনলাইনে এসবিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা রেলওয়ে স্টেশন থেকেই কেনা যায়। 7 দিনের 2 জনের সুইস ট্রাভেল পাসের জন্য আমায় পে করতে হয়েছিল 67,000 টাকা। এর সাথেই এসবিবি মোবাইল অ্যাপটি ইনস্টল করে রাখা খুব জরুরি। এর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য ট্রেন, বোট ইত্যাদির ইনফরমেশন এবং সুইস ট্রাভেল পাসের QR কোডটিও এখানে সেভ করে রাখা যায়। আজ প্রথম সুইস ট্রেনের অভিজ্ঞতা। কালকেও আমরা এসছিলাম সুইস ট্রেনে করি, কিন্তু আজকের ট্রেনটা একটু আলাদা। ইন্টারসিটি ট্রেন, খুবই সুন্দর। মোটামুটি ইউরোপের সমস্ত ট্রেনই খুব সুন্দর, কিন্তু এই ট্রেনগুলো একটু বেশি ভালো মনে হচ্ছে। চেয়ারগুলো থেকে আরম্ভ করে সবকিছু, কারণ এটা সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস না। এরপর আসে সুইজারল্যান্ড ট্রিপ প্ল্যান বা রোড ম্যাপ। এক্ষেত্রে আমি যেটি ফলো করেছি সেটিই আপনাকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। যে যার নিজের সুবিধা মতো এবং চয়েস অনুযায়ী ট্রাভেল প্ল্যান করতে পারেন। প্রথম দিন আমরা যাই জিউরিক সিটি, রাইন ফলস এবং জিউরিক লেক বোট রাইডের জন্য। আমি আমার হাজবেন্ডের জন্য কি করলাম, বোটটা রিজার্ভ আর কাউকে উঠাই। অ্যাকচুয়ালি আমরা এবারে ওই পারে যাবো, তো এখন বোটে কেউ নেই, শুধু আমরা দুজনে বসে আছি। হয়তো সবাই এপারে চলে এসছে, নেক্সট বোটে হয়তো যাবে।
রায়ান ফলস সুন্দর তো অবশ্যই, তবে আমার একটু বেশি কমার্শিয়াল লেগেছে। আর এই বোট রাইডের জন্য আলাদা করে টিকিটও কাটতে হয়, খরচ আসে জনপ্রতি 750 টাকা। সুইজারল্যান্ডে এটিই ছিল আমাদের প্রথম ভিজিটিং পয়েন্ট। আর এই ফলস এবং আশেপাশের জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছিল যে ছবি এবং ভিডিও নেওয়ার চক্করে এখানেই অনেকটা সময় কাটিয়ে ফেলি। তাই এরপর যখন জিউরিক লেক বোট রাইডের জন্য পৌঁছায় তখন দেখি শেষ বোটটি চলে গেছে। অগত্যা এই সুন্দর এবং প্রায় জনমানবহীন লেকটির কিনারায় সূর্যাস্ত দেখি ফিরে আসতে হয়। তবে সেই সৌন্দর্য কিছু কম ছিল না। আমি শুধু ভাবছি এই বাড়িগুলোতে যারা থাকে, উফ, তারা কি কর্ম করেছে আগের জন্মে যে এত ভাগ্য নিয়ে এই পৃথিবীতে পয়দা হয়েছে। কি কর্ম করেছে জানিস? আমিও তাহলে এই জন্ম করবো, তোমাকে নেক্সট জন্ম তো পেয়ে যাবো। জিউরিক শহর পৌঁছাতে রাত হয়ে গেছিল, তবে এই শহর ইউরোপের 8-10টা ব্যস্ত শহরের মতোই। আর আমার মনে হয় সুইজারল্যান্ডে এসে মিউজিয়াম বা শহর দেখে সময় নষ্ট না করে হাজার একটা জিনিস করার আছে। তবে একটু তাড়াতাড়ি দিন শুরু করে আর একটু তৎপর হলে আমরা হয়তো একদিনেই লিউসান সিটিও ঘুরতে পারতাম, যেটি আমাদের আজ আর হবে না সময়ের অভাবে। দ্বিতীয় দিনটি ছিল আমার এই সফরের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস এবং বহু বছরের অপেক্ষার দিন। আজ আমরা প্রথমে ইন্টারলেকেন শহরে যাব, তারপর সেখান থেকে করব স্কাই ডাইভিং। What's the plan for today? Jump from the sky. First time? Yeah, first time. First time? Yeah. Did you fly in a helicopter before? No, not really. Two things off the bucket list, Yeah, huh? yeah. Hey, I wish you nice jump. Yeah. Have fun. Yeah, pretty good. Nervous? Feeling good? Yeah, fantastic. Perfect. How was it? It was fantastic and thanks to you. Thank you very much. স্বপ্ন পূরণ হয়েছে। স্কাই ডাইভিং এর জন্য খরচ এসেছিল 56,000 টাকা। আর আমি স্কাই ডাইভিং ইন্টারলেকেন থেকে স্কাই ডাইভিং করেছিলাম। এদের সার্ভিস আমার ভালোই লেগেছে। এরপর বাকি দিন আমরা ইন্টারলেকেন শহরের কিছু অংশ ঘুরে দেখে শেষে থুন লেকের কিনারায় একটি সুইস ম্যারেজ সেরেমনি দেখতে দেখতে আজ থুন লেকের সূর্যাস্ত দেখি। তো আমরা এখন ইন্টারলেকেন শহরে যে জায়গাটাতে বসে আছি, আমাদের পিছনে যে লেকটা আছে তার নাম হচ্ছে থুন লেক। এখানে দুটো লেক আছে, থুন অ্যান্ড ব্রিয়েন্স। তো এই প্রথম কোনো ইউরোপিয়ান ওয়েডিং দেখছি আমরা। প্লিজ প্লিজ। লোকেরা এত ভদ্র যে ছবি তুললে ক্রস করতে চায় না, দাঁড়িয়ে পড়ে। আমাদেরই খারাপ লাগে। বিন বুলায় মেহমান। পড়ন্ত বিকেলে সকালে ট্রেনে বাড়ি থেকে বেরোনো, তারপর সব জায়গা এক্সপ্লোর করে মাঝে মাঝে শপিং সেরে দিনের শেষে ঘরে ফেরা, এই ছিল আমাদের সুইস ডেইলি লাইফ। কাশ পুরো জীবনটাই এরকম কাব্যময় হতো। যাই হোক, যারা স্কাই ডাইভিং করতে চান না তারা এই দিনটিতে মাউন্ট টিটলিস বা এঞ্জেলবাগ শহর ঘুরে আসতে পারেন। তৃতীয় দিনে আমাদের প্ল্যানিং ছিল থুন শহর থেকে থুন লেক ক্রুজ রাইডিং, তারপর ইন্টারলেকেন ওয়েস্ট শহরের কিছু জায়গা ঘুরে দেখা, আর সব শেষে ইজেলওয়ার্ল্ড গ্রাম ঘোরা এবং ইজেলওয়ার্ল্ড থেকে ক্রুজ রাইড করে ইন্টারলেকেন ওয়েস্ট শহরে ফিরে আসা। আজ অনেক সকাল সকাল ট্রেন ধরেছিলাম যাতে কোনোভাবেই আজকের ক্রুজ রাইডটি মিস না হয়। এই ক্রুজ রাইড আমাদের সুইস পাসের মধ্যেই ছিল। বোট ছেড়ে দিয়েছে থুন লেক থেকে। ইন্টারলেকেনে দুটো লেক আছে, একটা হচ্ছে থুন আর ব্রিয়েন্স। এটা থুন লেক। থুন আর ব্রিয়েন্স লেকের মধ্যেখানে যে শহরটা সেটার নাম হচ্ছে ইন্টারলেকেন। এই ক্রুজ রাইড থুন লেকের চারপাশে ছোট ছোট সুইস গ্রাম আর চারিদিকে বিস্তৃত অ্যালপস দেখে আমি মুগ্ধ। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কবি হলে কবিতা লিখতাম, হাতে কলমের পরিবর্তে ক্যামেরা ছিল, তাই যতটা পেরেছি এই প্রকৃতিকে ছবিতেই বর্ণনা করলাম।
এই ক্রুজ রাইডটি শেষ হয় ইন্টারলেকেন ওয়েস্ট সিটিতে। থুন এবং ব্রিয়ান্স এই দুই লেকের মাঝখানের এই শহর ইন্টারলেকেন। থুন লেকের কিনারায় ইন্টারলেকেন ওয়েস্ট আর ব্রিয়ান্স লেকের ধারের অংশটি হলো ইন্টারলেকেন ওয়েস্ট। ইন্টারলেকেন ওয়েস্ট শহরের সবচেয়ে উঁচু জায়গাটি হলো হারদাকাম। সুন্দর জায়গা, চাইলে ঘুরে আসা যেতেই পারে, তবে আলাদা করে টিকিট কাটতে হয়। খরচ আসে জনপ্রতি ৩,৪০০ টাকা, তবে সুইস ট্রাভেল পাস থাকলে ডিসকাউন্টও পাওয়া যায়। আমরা এখন ইন্টারলেকেন ওয়েস্টে একটা ক্যানেল মানে এটাও ইন্টারলেকেন লেকেরই, যেটা থুন লেক, যেটা সেই লেকেরই কোনো জল আর কি ক্যানেলের থ্রু দিয়ে পাস হচ্ছে শহরের মধ্যে থেকে। তো তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এত সুন্দর এই জায়গাটা, দুদিকে গাছের সারি আর মধ্যেখানে একটা ছোট্ট রাস্তা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, অদ্ভুত বিউটিটা। এরপর ইন্টারলেকেন ওয়েস্ট থেকে আমরা যাই ইজেলওয়ার্ল্ড। ব্রিয়েন্স লেকের কিনারায় এই গ্রামটি শুধু নামী গ্রাম। সৌন্দর্য, পরিকাঠামো, সুযোগ সুবিধা অনেক ডেভেলপিং কান্ট্রির টিয়ার 1 শহরের থেকেও ভালো। এখান থেকে ব্রিয়ান্স লেক ক্রুজ রাইড করে আমাদের ইন্টারলেকেন ওয়েস্ট শহরে ফেরার প্ল্যান ছিল, কিন্তু যথারীতি এই গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতে গিয়ে শেষ বোটটি মিস করি। সুইজারল্যান্ডে একটা ছোট্ট গ্রাম ইজেলওয়ার্ল্ড, এখানে এখন আমরা একটা গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলেছি। প্রত্যেকটা ঘর এখানে কাঠের বানানো, আর দেখে মনে হচ্ছে অনেক পুরোনো দিনের কোনো ঘর। সব ঘরের দরজা হ্যাঁ, কিন্তু রাস্তাগুলো এত টপ নচ ক্লিন, আর নেচারের তো কথা বলারই নেই, এত সুন্দর নেচার। চতুর্থ দিন আমাদের প্ল্যান ছিল ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ইউংফ্রাউ ঘুরতে যাওয়ার, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেখে প্ল্যান বদলায়। আজ আমরা যাব ঐতিহাসিক শহর জেনেভা, এবং জেনেভা লেকে বোট রাইড করারও প্ল্যান আছে। তবে যদি কেউ জেনেভা না যেতে চান, তাহলে এই দিনে সুইজারল্যান্ডের কার ফ্রি সিটি জারম্যাট ঘুরে আসতে পারেন। আলো ঝলমলে দিনে ইউরোপ যতটা সুন্দর লাগে, বৃষ্টির দিনে ঠিক ততটাই ডিপ্রেসিং বলে মনে হয়। জেনেভা লেকে বোট রাইডিং করতে এসে জানতে পারলাম স্থানীয় লোকেরা একে বলে জেনেভ। প্রথমে তো ভাবলাম কোনো অন্য জায়গায় এসে পৌঁছেছি। জার্মান এবং ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন ইংরেজির থেকে অনেকটাই আলাদা। এই বোট রাইডও আমাদের সুইস ট্রাভেল পাসের মধ্যেই ছিল। সুইজারল্যান্ডের লেক আর তার চারপাশের বরফ ঢাকা অ্যালপস পর্বত এই দেশটিকে এত সুন্দর আর মায়াবী করে তোলে। তবে বোটে করে জেনেভা লেকের অপর প্রান্তে পৌঁছে লাগলো আজকের সবচেয়ে বড় ঝটকা। একটা মজার কথা, আমরা ওই পার থেকে বোটে করে এপারে এলাম, আমরা জেনেভা যাব বলে। তা এখান থেকে আবার আমরা ট্রেন নিয়ে জেনেভা যাব। এবার এসে না আমরা এখানে না নামগুলো দেখেছি, নামগুলো দেখে একটু ফ্রেঞ্চ মনে হচ্ছে। এখানকার যে দোকানের বোর্ড গুলো বা যাই হোক, এবার গুগল ম্যাপে চেক করে দেখি এই যে পোর্শনটা, এটা ফ্রান্স অ্যাকচুয়ালি। আমরা বোট করে লেক ক্রস করে এবার ফ্রান্সে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি জেনেভ লেকটা মধ্যেখান দিয়ে একটা বর্ডার শেয়ার হয়। এক পার্ট হচ্ছে সুইজারল্যান্ড আর এক পার্ট হচ্ছে ফ্রান্স। তো আমরা এখন ফ্রান্সের সাইডে চলে এসেছি। এখানে চারপাশে দেখছি ফ্রান্সের পতাকা, বাইক গুলোতে যে নাম্বার প্লেট সেখানে FR লেখা আছে। আমি ভাবছি যে এটা কি ব্যাপার হলো, তো গুগল ম্যাপে চেক করে দেখছি, তখন দেখছি ও বাবা, আমরা তো ফ্রান্সে চলে এসেছি। তো ব্রেকফাস্ট করেছি সুইজারল্যান্ডে, এখন এখানে খাবো, লাঞ্চ করবো ফ্রান্সে, আবার ডিনার করবো সুইজারল্যান্ড। হাউ অ্যামেজিং! আর একটা নতুন জিনিস জানতে পারলাম, জেনেভা লেকের ঠিক মাঝ বরাবর গেছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার। এসেই যখন পড়েছি তখন এই ছোট্ট শহর ইভালিবা একটু ঘুরিয়ে আসি। পৌঁছে গেছি আমাদের রেলওয়ে স্টেশনে, যেটা আমাদের আবার ফ্রান্স থেকে নিয়ে যাবে সুইজারল্যান্ডে। এটা আর হয়তো এটা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম এখান থেকেই ট্রেনে সুইজারল্যান্ড ফিরে যাব, কিন্তু আমাদের সুইস পাস এখানে কাজ করবে কিনা সেটা জানা ছিল না। আর আমাদের ফ্রেঞ্চ স্টেশন মাস্টার তার কমজোরি ইংরেজিতে যা বোঝালেন সেটা আমি বুঝতেও পারলাম না। তাই কোনো রিস্ক না নিয়ে যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই ফিরে এলাম। দুপুরে ওয়েদার আরও খারাপ হয়ে গেছিল। আমার খুব ইচ্ছে ছিল ইউনাইটেড নেশনস ঘুরে দেখার, তবে বৃষ্টিতে ভিজে ভিজে ইউনাইটেড নেশনস দেখতে একটুও ভালো লাগেনি। যদিও UN এর সামনের এই ভাঙা চেয়ারটি বৃষ্টি থেকে সাময়িক অব্যাহতি দিয়েছিল বইকি। এটি কিসের প্রতিকৃতি আমার জানা নেই, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন। কিছু ছোট ছোট ব্যাপার আমাদের খুব আনন্দ দেয়, যেমন আজ এই জেনেভা রেলওয়ে স্টেশনে ফ্যান্টার একটা নতুন ফ্লেভারের অ্যাড শুট হচ্ছিল, আর সেজন্যই এরা সবাইকে একটা করে স্যাম্পল প্যাক ফ্রিতে দিচ্ছিল। আর একটা সুন্দর সকাল সুইজারল্যান্ডে, আর এখানে এসে আমাদের স্বভাবটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি 8:38-এর একটা ট্রেন ছিল আর 8:08-এর একটা ট্রেন ছিল। তো আমরা প্ল্যানিং করেছিলাম 8:38-এর ট্রেনটাই ধরবো। তো সেই হিসাব করে প্রিপারেশন করেছিলাম, কিন্তু আমাদের আগেই হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি, এখন বাজে 8:05 বাজে। 8:06 ট্রেনটাই বোধহয় পেয়ে যাবো। গুড জব টু বোথ অফ আস, কংগ্রাচুলেশন টু বোথ অফ আস। পঞ্চম দিনে আমাদের প্ল্যান ছিল
সুইজারল্যান্ডের বিখ্যাত দুটি জায়গা গ্রিন্ডেলওয়াল্ড এবং লটারব্রুনেন পায়ে হেঁটে ঘুরে দেখা। সত্যি বলতে সুইজারল্যান্ডের এমন কোনো জায়গা নেই যেটি সুন্দর লাগেনি। ট্রেনে যেতে যেতে এমন অনেক অর্ডিনারি গ্রাম চোখে পড়েছে যেগুলো আমার অসাধারণ লেগেছে। যদি মাসখানেকের জন্য এখানে আসতাম তাহলে নাম না জানা এই গ্রামগুলিতে নেমে হাইকিংয়ে বেরিয়ে পড়তাম। এখানকার এই পরিষ্কার সবুজ ঘাসের গালিচা সত্যিই অপূর্ব। এমন সৌন্দর্য আর কোথাও দেখিনি, কিন্তু হাতে সময় কম আর ঘুরে দেখার জায়গা প্রচুর। আপনাদের সবাইকে স্বাগত সুইজারল্যান্ডের একটি জনপ্রিয় গ্রাম গ্রিন্ডেলওয়াল্ডে। নেদারল্যান্ডসে যে প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয়েছিল, যে টয়লেট ওখানে মোটামুটি কোথাও নেই। ফ্রি টয়লেটের কথা বলছি আমি, লেডিস টয়লেট তো নেই ফ্রি, জেন্টস তাও আছে একটা দুটো। কিন্তু বাকি যে সমস্ত কান্ট্রিজগুলো আমরা ঘুরছি এখন, সেটা ফ্রান্স হোক, বিশেষ করে সুইজারল্যান্ডে তো সমস্ত জায়গাতেই ফ্রি টয়লেট অ্যাভেলেবেল আছে। যেমন এখানে আমার পিছনে একটা ফ্রি টয়লেট ছিল, এটা গ্রিন্ডেলওয়াল্ডের মতো জায়গাতেও, এত পপুলার একটা প্লেস। তো এই প্রবলেমটা একমাত্র আমরা ফেস করেছি নেদারল্যান্ডসে। কোনো টয়লেট, ফ্রি টয়লেট ওখানে নেই। আর যে সমস্ত টয়লেটগুলো আছে তাদের চার্জ হচ্ছে মোটামুটি €1, মানে ভারতীয় মুদ্রায় 90 টাকা মতো। তো খুব গায়ে লাগে, 90 টাকা দিয়ে টয়লেট করতে প্রচন্ড গায়ে লাগে। এখানে একটা শপ থেকে আমি বাড়ির জন্য কিছু গিফট কিনলাম, তো সেখান থেকে আমাদের দুটো চকলেট কিনতে দিয়েছে। চকলেটটা খেতে এত টেস্টি, দেওয়ার সাথে সাথে আমরা খেয়ে ফেলেছি। এখানে রেস্টুরেন্টগুলোতে লেখা আছে যে ইফ এভরিথিং ফেলস দেন চকলেট ক্যান সেভ ইউর ডে। সুইস লোকেরা চকলেট খেতে খুব ভালোবাসে। চকলেটগুলো খেতেও খুব ভালো। আর এখানকার এই বাস স্ট্যান্ডটি এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর বাস স্ট্যান্ড। আসলে ইউরোপে গ্রামের সংজ্ঞা একটু আলাদা। গ্রামে ফ্ল্যাট বা মাল্টি স্টোরেড বিল্ডিংস প্রায় থাকেই না, জনঘনত্ব আরও একটু কম। আর এখানকার লোকেরা গবাদি পশু যেমন গরু, ভেড়া ইত্যাদি পালন করে। আজকের ওয়েদারও মেঘলা, তবে কালকের থেকে ভালো। আর পায়ে হেঁটে কোনো জায়গা ঘুরে দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমার মনে হয় এতে করে সেই জায়গার এবং সেখানকার সংস্কৃতির অনেকটাই কাছে পৌঁছানো যায়। গ্রিন্ডেলওয়াল্ডের এই পার্টটাতে অনেক বিএনবি আছে, বিএনবি, লজ, তারপরে হোটেল তো আছেই মেন শহরটাতে। এখানে তো আশেপাশে এই সমস্ত, এটাও ইভেন এটাও একটা বিএনবি। তো আমি তাই ওকে বলছিলাম যে মানুষ যখন ডিপ্রেশনে থাকবে, মন খারাপ প্রচন্ড, তখন এখানে চলে আসতে হবে। এই সমস্ত একটা বিএনবিতে 1 সপ্তাহ থেকে গেলে মন একদম ওয়ান্ডারফুল হয়ে যাবে, আর ব্যাংক ব্যালেন্স একদম 0 হয়ে যাবে। গ্রিন্ডেলওয়াল্ডে অনেকটা সময় কাটানোর পর এবারে আমাদের গন্তব্য আর একটি সুন্দর গ্রাম লটারব্রুনেন। এই গ্রামটি হাইকিংয়ে বেরোনোর জন্য একদম পারফেক্ট। দুই পাশে পাহাড় আর মাঝের এই ভ্যালিটি লটারব্রুনেন। কোনো জায়গার ভৌগোলিক সৌন্দর্য ঈশ্বরের দান, আর সেটি রক্ষণাবেক্ষণ সেখানকার মানুষের দায়িত্ব। ঈশ্বর তার কাজ সব জায়গাতেই করেছেন, কিন্তু আমরা মানুষরা পৃথিবীর এমন অনেক স্বর্গকে নরক বানিয়ে দিয়েছি। পুরো সুইজারল্যান্ড তার ব্যতিক্রম। এখানে মানুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছে এখনো পর্যন্ত। লটারব্রুনেনে আর একটু সময় কাটাতে পারলে ভালো হতো, কিন্তু আজ আমরা আরেকটি অ্যাডভেঞ্চারে বেরোবো। 2 দিন আগের মিস হয়ে যাওয়া ব্রিয়েন্স লেকের ক্রুজ রাইডটি আজ কমপ্লিট করব। ইন্টারলেকেন ওস্ট শহর থেকে শেষ বোটটি ছাড়ে, যেটি ব্রিয়েন্স লেকের ওপর দিয়ে ঘুরতে ঘুরতে ইজেলডওয়াল্ড এবং আরও অনেক শহর গ্রাম ঘুরে আবার ইন্টারলেকেন ওস্ট শহরই ফিরে আসে। এখানে ক্রুজ টাইমিংগুলো কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম, তাই আমি পরামর্শ দেব এখানে আসার আগে এই ওয়েবসাইট থেকে অথবা ইন্টারলেকেন শহরের ক্রুজ এন্ট্রি পয়েন্ট থেকে টাইম টেবিল নিয়ে নেবেন। আর এখানে কিন্তু 2 মিনিট লেট হলেও ক্রুজ মিস হয়ে যেতে পারে। যাই হোক, আজ সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। আর এই পরন্ত মেঘলা এবং বৃষ্টি স্নাত বিকেলে লেক ব্রিয়েন্সের ওপর এই নামতে থাকা সন্ধ্যা আজও আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আজ সুইজারল্যান্ডে আমাদের শেষ দিন, আর আজ আমরা ফাইনালি যাচ্ছি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ইয়ুংফ্রাউ। ইয়ুংফ্রাউ যাওয়ার টিকিট আমি অনলাইনে কেটে নিয়েছিলাম। সুইস পাস থাকায় কিছু ডিসকাউন্টও পেয়েছি। খরচ এসছে জনপ্রতি 12,000 টাকা। আজও আমাদের গ্রিন্ডেলওয়াল্ডেই আসতে হলো, কারণ প্রথমে গ্রিন্ডেলওয়াল্ড থেকে আমাদের নিতে হবে রোপওয়ে, যাকে এখানে গন্ডোলা রাইড বলা হয়। প্রায় 20 মিনিটের এই গন্ডোলা রাইড সত্যি মনে হলো যেন কোনো স্বপ্নের সফর। কাল হেঁটে এই গ্রাম ঘুরেছিলাম, আর আজ ওপর থেকে এই গ্রাম ঘুরছি। সব অ্যাঙ্গেল থেকে যেন এক স্বর্গ। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, ব্যাপক না? মানে কি বলবো, ভাষা নেই। আর এই সিজনের জন্য কালারটা এত সুন্দর লাগছে না, ফল সিজনের। এখানে সিস্টেম গুলো ব্যাপক। প্রথমে এই কেবল কারে করে এলাম, এবারে এখান থেকে একটা ট্রেন নিতে হবে, ট্রেন নিয়ে ওপরে। আচ্ছা, পাহাড়ের এত উপরে আমরা কোনোদিন আগে কোনো ট্রেন ধরেছি? না, ধরিনি না।
আমাদের ঘুম স্টেশনটা কত পড়েছিল? গান্ডোলা থেকে নেমে প্রায় 30 মিনিটের একটি র্যাক রেল আমাদের ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেন আসলে একটি মাউন্টেন ট্রেন, যা আমাদের 4158 মিটার উপরে টপ অফ ইউরোপ ইয়ুংফ্রাউতে পৌঁছে দিল। এই বিল্ডিংটি ইঞ্জিনিয়ারিং এর এক অপূর্ব নিদর্শন। 4158 মিটার উচ্চতায় ইউরোপের শীর্ষে এ যেন এক শপিং মল। ভারতীয় রেস্টুরেন্ট, সুইস চকলেটের দোকান, সুইস ঘড়ির দোকান, কি নেই এখানে। সুইজারল্যান্ডে শুধু চকলেট আর ওয়াইনই সস্তা। এখান থেকে আমরা অনেক সুইস চকলেটও কিনেছি, আর প্রতিটি চকলেটের স্বাদ অসাধারণ। আমি সাধারণত অত চকলেট খেতে পছন্দ করি না, কিন্তু এখানে এসে লোভ সামলাতে পারছিলাম না। আর এই বিল্ডিং এর বাইরে এই যে বারান্দাটি আছে, সেটি হলো বরফে ঢাকা পাহাড়ের অংশ। আমরা পাহাড়ের 4158 মিটার উপরে অ্যালপস পর্বতের বরফের মধ্যে দাঁড়িয়েছিলাম। টেম্পারেচার নেগেটিভে ছিল, কিন্তু আমাদের এনার্জি ছিল পজিটিভ। এত আনন্দ হচ্ছিল যে বাচ্চাদের মতো মজা করতে করতে ভুলিয়ে গেছিলাম আশেপাশে কেউ আছে কিনা। সত্যি এই জায়গাটি অসাধারণ। আর ঠান্ডা এত বেশি ছিল যে কিছুক্ষণ পরে আঙুলে ব্যথা হতে শুরু করে দিয়েছিল। কিন্তু অবাক লাগে এত উঁচুতে এত ঠান্ডায় কিভাবে এই ছোট ছোট পাখিরা থাকে আর এত ছটফটে হয়। এখানে একটা পুরো দিন কাটিয়ে দেওয়া যায়, হাজার একটা অ্যাক্টিভিটিস আর ঘুরে দেখা জায়গা। আমরা যেমন ভাবে এসেছিলাম ঠিক তেমন ভাবেই গান্ডোলা রাইড করে গ্রিন্ডেলওয়াল্ডে ফিরলাম। তবে কেউ চাইলে র্যাক রেলে করে লটারবুনেও নামতে পারেন। সপ্তম দিনটি একটু কষ্টের ছিল, কারণ আজ আমাদের এই সুন্দর ঘর আর দেশটিকে ছেড়ে চলে যেতে হবে। ঘরটা একটু পরিষ্কার করে, তারপর লক করে, রুম কি একটি পাসওয়ার্ড দেওয়া বক্সে রেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য অস্ট্রিয়ার উদ্দেশ্যে। যে বিএনপি আপনারা ব্যবহার করবেন, আমি রিকোয়েস্ট করব যে সেটা ছাড়ার আগে যতটা সম্ভব ক্লিন করে দিয়ে আসতে। কিচেন ইনস্ট্রুমেন্টস যেখানে আপনারা থেকেছেন সেই জায়গাটা যতটা সম্ভব পরিষ্কার করে দিয়ে আসতে। কারণ এটা একটা বাড়ি, কারোর বাড়ি, সে আপনাকে থাকতে দিচ্ছে, যেরকম রেন্টাল হাউস হয়। এটা কোনো হোটেল নয় যে কেউ এসে পরে সেটাকে ঠিক করে দিয়ে যাবে। আর এখানে যে ইনস্ট্রুমেন্টস গুলো দেওয়া থাকে বা ইকুইপমেন্টস গুলো দেওয়া থাকে, সেগুলো এখানে থাকার জন্য, ব্যবহার করার জন্য, থাকার সময় ব্যবহার করার জন্য। এইরকম না যে সেটা পার্মানেন্টলি আমাকে দিয়ে দিচ্ছে। যেমন এখানে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে, তার মানে এটা নয় যে এটা আমার, আমি এটা ঘরে নিয়ে চলে যেতে পারবো, এরকম একদমই না। যে সেরকমই ছোট ছোট যে কোনো ইনস্ট্রুমেন্ট, শ্যাম্পু হোক, বডি ওয়াশ হোক, সবকিছু সেটা জাস্ট পার্মানেন্টলি ইউজ করার জন্য না, যতক্ষণ এখানে থাকবেন রেন্টাল অ্যাপার্টমেন্টে ততক্ষণ ইউজ করার জন্য। আফটার দ্যাট লিভ দোজ থিংস অ্যান্ড লিভ ইউর মেমোরিজ and go back to your home. এই প্রসঙ্গে বলে রাখি, যারা ভিসা বা ফ্লাইট বুকিং এর ব্যাপারে জানতে চান তারা আমার এই চ্যানেলে ভিসা এবং ইউরোপ বুকিং রিলেটেড ভিডিওগুলি দেখতে পারেন। ডিটেলসে তথ্য দেওয়া আছে, ভিডিও লিংক ওপরে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। পরের এপিসোডে সুইজারল্যান্ডের কালচার, এখানকার মানুষজন, আমাদের অভিজ্ঞতা এবং এখানে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই নিয়ে কথা বলবো। আজ এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।